শিক্ষক সমাজকে আপনি যে চোখ দিয়ে দেখবেন, সেই চোখ দিয়ে যদি আমলাতন্ত্রকে দেখেন, সেটা একেবারেই ঠিক নয়। বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে আসলে এক ধরনের হেয় প্রতিপন্ন করার নামান্তরেই কিন্তু প্রত্যয় স্কিম বলে শিক্ষক সমাজ সেটাকে বিবেচনা করছে। আপনি এটা মনে করেন কিনা যে আসলে এই যে নন ফান্ডেড যেই পেনশন ব্যবস্থা, সেটা আসলে যুগের পর যুগ চলবে, এটাকে চলা আমাদের মতো দেশের পক্ষে আসলে সম্ভব? নতুন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়া নিয়ে শিক্ষকদের মধ্যে একটা আন্দোলন চলছে বেশ কয়েকদিন ধরে। কেন তারা এই আন্দোলন করছেন এবং এই আন্দোলন পেছনে কি যৌক্তিকতা রয়েছে, এসব বিষয় নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শাহাদাত হোসেন সিদ্দিকী। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে মানে সরকারের পক্ষ থেকে একটি নতুন স্কিমের কথা বলা হলো, পেনশন স্কিমের কথা, কিন্তু যখন এই নতুন ইউনিভার্সাল পেনশন স্কিমটা চালু করা হলো, তখন কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে আসলে সরকারি চাকরিজীবী যারা, তাদের জন্য এই পেনশন স্কিমটি নয়, এটি শুধুমাত্র বেসরকারি পেনশন স্কিমারদের জন্য। তাহলে এই যে এখন সরকারি যারা আছেন, একটা অংশকে এখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে, স্যার এটা নিয়ে আপনি যদি কিছু বলেন। জি, ধন্যবাদ। প্রথমত আমি যে শব্দটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে ধরেন সর্বজনীন, অর্থাৎ সবার জন্যই পেনশন ব্যবস্থা। এটা আমি মনে করি এটা একটা মহতি উদ্যোগ এবং একটা কল্যাণকর উদ্যোগ, এবং সেটা কল্যাণময় রাষ্ট্রের দিকে ধাবিত হওয়ার জন্য একটা পদক্ষেপ বলে আমি মনে করি। আমরা শিক্ষক সমাজ কিন্তু এই সর্বজনীন পেনশনকে স্বাগত জানিয়েছি, কারণ যেভাবে যাত্রাটা শুরু করেছিল সেটা থেকে স্পষ্টই প্রতীয়মান হয় যে যে সমস্ত নাগরিক মানে হচ্ছে যে পেনশনের বাইরে, তাদেরকে কিভাবে অন্তর্ভুক্ত করা যায়। এখন এইভাবে যদি স্বাভাবিকভাবেই চিন্তা করেন, তাহলে হচ্ছে পেনশন আছে এবং পেনশনের ব্যবস্থার মধ্যে নেই, এই দুটো শ্রেণীর কথা আমরা ভাবতে পারি। অর্থাৎ যাদের নেই তাদেরকে যদি অন্তর্ভুক্ত করা হয়, তাহলে কিন্তু একটা সর্বজনীন পেনশন, অর্থাৎ সবাই কোনো না কোনো পেনশন ব্যবস্থার মধ্যে আছে, সেটা ভাবা যেত। এবং সেই জায়গা থেকেই সরকার যেভাবে শুরু করেছিলেন, যে আপনারা জানেন, সবাই আমরা অবগত যে 4টি স্কিম দিয়ে শুরু করেছিলেন। সেই 4টি স্কিমের মধ্যে হচ্ছে প্রবাস, প্রগতি, সুরক্ষা আর সমতা। প্রবাস, প্রগতি, সুরক্ষা, সমতা, এই 4টা দিয়ে যখন দেখা গেল যে একটা শ্রেণী এর মধ্যে বাদ পড়ে, সেই শ্রেণীটা হচ্ছে, আমি যদি স্পষ্ট করে বলি, সেটা হচ্ছে স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত অথবা তার অঙ্গ সংগঠনের প্রতিষ্ঠান সমূহ। এই সকল প্রতিষ্ঠান সমূহকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এই সকল প্রতিষ্ঠানের মধ্যে একটা সংখ্যা অলরেডি পেনশনের মধ্যে রয়েছে, আরেকটা গ্রুপ নেই। আমি যদি আরো স্পষ্টভাবে বলতে চাই, এই ধরনের প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে 403টি, যার মধ্যে 90টি প্রতিষ্ঠানে পেনশন ব্যবস্থা চালু আছে। এখন আপনি যদি গভর্নমেন্ট যে 4টি প্রকল্প দিয়ে শুরু করে তারপরে যে ক্লোজটি রাখে, সেই জায়গায় একটা ক্লোজে লেখা ছিল যে সরকারের সকল প্রজাতন্ত্রের কর্মচারী, সামরিক, বেসামরিক এবং স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত এবং তার অঙ্গ সংগঠনের যে প্রতিষ্ঠান সমূহে যারা পেনশন প্রাপ্ত, তারা আপাতত এর বাহিরে থাকবে। কথাটা স্পষ্ট এবং একটা ক্লোজে, অর্থাৎ যারা পেনশন প্রাপ্ত তারা এর বাহিরে থাকবে। অর্থাৎ এই 90টি প্রতিষ্ঠান, যারা প্রজাতন্ত্রের সকল কর্মচারী, সামরিক কিংবা বেসামরিক, যাই হোক, তারা যে ধরনের পেনশন সুবিধা প্রাপ্ত হতেন, এই 90টি প্রতিষ্ঠানের সবাই একই পেনশনের সুবিধা প্রাপ্ত হতেন। এখন পরবর্তীতে যখন আমরা আবার আরেকটি ধারা, যে সর্বজনীন পেনশন ব্যবস্থা আইন 2003, এই কথা বলা হলো, পরবর্তীতে যখন আবার নতুন প্রত্যয় স্কিম চালু করে, তখন আসলে যে জায়গাটা একটা ক্লোজ ছিল, সেই ক্লোজটাকে আসলে ভেঙে ফেলা হয়েছে। অর্থাৎ আমরা মনে করি একটা শ্রেণীকে দুটো শ্রেণীতে বিভক্ত করা,
এই জায়গা থেকে আমি বলছি যে শুধুমাত্র যারা আমি বলবো 403টা প্রতিষ্ঠানের মধ্যে স্বায়ত্তশাসিত এবং স্বশাসিত এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে 90টি ছিল, এই 90টি বাকি প্রতিষ্ঠানগুলোর সাথে তারা একত্রিত করেছে, যেটার মধ্যে একটা অসামঞ্জস্যতা রয়েছে। কারণ একটা গ্রুপ পেনশন প্রাপ্ত হন, আরেকটা গ্রুপ পেনশন প্রাপ্ত হন না। অর্থাৎ যিনি কিছু পেতেন না, পাননি, তিনি এখন আমার সমান পাবেন। বিষয়টা হচ্ছে, অর্থাৎ আমি যা পাবো এখন যে পেত না তার সমান করে দেওয়া হচ্ছে। কিন্তু অতীব দুঃখের বিষয়, যে 90টি প্রতিষ্ঠান পেনশন প্রাপ্ত হতো এবং হচ্ছেন, তারা কিন্তু প্রজাতন্ত্রের সকল কর্মচারী, সামরিক বেসামরিক, তাদের সমান প্রাপ্ত হতেন। কিন্তু তারা কেন প্রত্যয় স্কিমের সাথে যুক্ত হননি সেটা বলেননি। তার মানে এক ধরনের বিষয় ইঙ্গিত করে এখান থেকে স্পষ্ট যে আমরা সমান প্রাপ্ততার মধ্যে একটা বিভেদ সৃষ্টি করতে চাই। এটা অতীব স্পষ্ট আমি বলতে চাই। তাহলে সেই প্রেক্ষাপটে যে আপনি কিছু বলবেন? আমি বলতে চাচ্ছিলাম যে তার মানে আপনারা কি এমনটা চাচ্ছেন যে একটা আইডেন্টিক্যাল পেনশন স্কিম থাকতে পারে, যেটার মধ্যে আমি সেই জায়গায় আসছি। তার মানে হচ্ছে একই শ্রেণীকে যখন দুটো শ্রেণীতে বিভক্ত করা হচ্ছে, সেই বিভক্তির পর থেকেই কিন্তু আমাদের মানে আমি বলবো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেটার প্রতিবাদ করে আসছে। প্রতিবাদটা এটা বাতিল নয়, সর্বজনীন পেনশনকে অগ্রাহ্য করা নয়, সর্বজনীন পেনশন থেকে সরকারকে দূরে সরে আসতে বলা নয়, বরং বলা হচ্ছে যে সর্বজনীন পেনশনের জন্য যে সার্কুলারটা জারি করেছে সেটাই দেখবেন যে উদ্দেশ্য কি। আমি সেই উদ্দেশ্যের সাথে সঙ্গতি রেখে আমি যৌক্তিকভাবে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে বলা হচ্ছে যে আমরা সরকারি এবং বেসরকারি প্লাস 90টা প্রতিষ্ঠান যারা পেনশন প্রাপ্ত, তারাই নন ফান্ডেড, অর্থাৎ আমরা কোনো কন্ট্রিবিউশন না করে পেনশন প্রাপ্ত হচ্ছি। যেটা বলা হচ্ছে সরকারের জন্য এটা কোনো ট্যাক্সই জাতীয় নয়। আর সেই ট্যাক্সই করার জন্যই সর্বজনীন পেনশনে যারা পেনশন প্রাপ্ত হতেন তাদের জন্য একটা ট্যাক্সই জায়গা, অর্থাৎ ভবিষ্যতে সরকারের যে বোঝা বাড়ছে পেনশনের ক্ষেত্রে, সেই বোঝাটুকু কমিয়ে আনার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, এই বোঝাটুকু কমিয়ে আনার জন্য এই 90টি প্রতিষ্ঠানকে বাদ দিয়ে আপনারা কেন একত্রিত হচ্ছেন না? বিকজ সরকারের প্রজাতন্ত্রের কর্মচারীদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, এবং আমি বলবো প্রজ্ঞাপনের যে উদ্দেশ্য, সেটা যদি সত্যি হয়, তাহলে আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হিসাবে সবার উদ্দেশ্যে বলছি, আপনাদের সবার আগে এগিয়ে আসা উচিত। কিন্তু সেটা না করে আপনি একটা বিভাজন সৃষ্টি করে প্রত্যয় দিয়ে সেটাকে আপনি বলছেন টেকসই। তার মানে হচ্ছে আমরা শিক্ষক সমাজ চাচ্ছি যদি সেটা দেশের কল্যাণের জন্য হয়, সেই হিসাব করেও দেখা গেছে যে আসলে যে বেনিফিট এখন পাওয়া যাবে, সেই বেনিফিট নিয়ে যদি আপনার প্রশ্ন থাকে তার উত্তর আমি দিব। কিন্তু জাস্ট বলা হচ্ছে ইয়েস, এটা সরকারকে সহযোগিতা করবে, ডেফিনেটলি এটা এভিডেন্স, এবং আমার কাছে ক্যালকুলেশন, আমরা যদি ক্যালকুলেশন করে দেখি সেটাও বলে। কিন্তু সেই জায়গায় আমাদের কথা হচ্ছে, তাহলে আসুন আমরা যারা পেনশন প্রাপ্ত একই অবস্থায় ছিলাম, আপনারাও নতুন কোন স্কিমের দরকার নাই, আপনারা সময় ক্ষেপণের কোনো বিষয় নয়, অর্থাৎ জানুয়ারি 1 জুলাই 2025 দেখানোর কোনো সময় নেই। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়েছে শিক্ষক সমাজ, আপনারা আজকের মধ্যেই গত 1 জুলাই থেকে অন্তর্ভুক্তি হন, আমাদের কোনো প্রশ্ন থাকবে না। আসুন সবাই মিলে আমরা একটা সর্বজনীন পেনশন ব্যবস্থায় সরকারের সহযোগী হিসাবে, সহযোদ্ধা হিসাবে কাজ করি একসাথে। আর না হয় আমি বলবো যে আমরা যারা একই রকম এই 90টি প্রতিষ্ঠান এবং সরকারের সকল প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, তাদের জন্য যে পেনশন স্কিমের কথা আপনারা ভাবছেন, যেটা এখনো লিখিত না, সেই ভাবনার মধ্যে বিভেদ সৃষ্টি না করে তাদেরকে অন্তর্ভুক্তি করে 1 জুলাই
2025 থেকে সেটা তার মধ্যে অন্তর্ভুক্ত করুন। আর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেগুলা 403-এর মধ্যে যেগুলা যারা পেনশন প্রাপ্ত নন তাদের জন্য প্রত্যয় স্কিমটা অনেকটাই কন্ট্রিবিউটরি, সো তাদের জন্য যদি অন্তর্ভুক্ত করেন আর যারা প্রাপ্ত হন তাদেরকে যদি আপনারা একই সাথে যুক্ত করেন, তাহলে আমি মনে করি সর্বজনীন পেনশন ব্যবস্থায় কোনো ধরনের দ্বিধা বিভক্তি এবং কোনো ধরনের প্রশ্ন থাকবে বলে মনে হয়। আপনি স্পষ্ট করে বলেছেন বিষয়টি। আমার আরেকটি বিষয় একটু জানার রয়েছে যে এই যে যেই পেনশন স্কিম করা হচ্ছে, এই পেনশন স্কিমের কারণে আপনাদের যারা শিক্ষক বা যারা এই এই মানে নতুন ইয়ের মধ্যে রয়েছেন তাদের আসলে সুবিধা কতটুকু কমবে? প্রকৃতপক্ষে যদি সুবিধার কথা বলেন, আমি বলবো যদি অর্থনীতির সকল চলক সমূহ যোগ করে, আমি বলতেছি যে আপনারা জানেন মূল্যস্ফীতি একটা বিবেচনার বিষয়, আপনারা জানেন সময়ের অন্তরে পে স্কেল ঘোষণার বিষয়, আপনারা এটাও জানেন যে ডিসকাউন্টিং ফ্যাক্টর অর্থাৎ একটা দেশের সুদের বিরাজমান অবস্থা, যে সুদ প্রচলিত থাকে তার উপরে অনেকটা নির্ভর করে। আর সেই সমস্ত সূচকগুলো যদি প্রকৃতপক্ষে একটা এভারেজ দিয়ে গুণ করা হয় অর্থাৎ হিসাবায়নের মধ্যে আনা হয়, তাহলে আমি বলতে পারি যে আসলে প্রকৃতপক্ষে কন্ট্রিবিউটরি যে আমি বলবো এটা কন্ট্রিবিউটরি, নন কন্ট্রিবিউটরি থেকে কন্ট্রিবিউটরি, সো এই কন্ট্রিবিউটেড ফান্ড ফ্যাসিলিটি সিম্পল হিসাবে হচ্ছে সরকারের একেবারেই সামান্য পরিমাণ খরচ হবে, খুবই সামান্য পরিমাণ। এখন যদি বেনিফিটস এর কথা বলেন, আমি একটা সিম্পল ক্যালকুলেশন করেছি যেটা শিক্ষক সমিতি উপস্থাপন করেছেন। কিছু সুবিধা এবং কিছু অসুবিধা যদি চিন্তা করেন, সেটা হচ্ছে যে বর্তমানে আপনি কোনো কিছু না দিয়ে একজন শিক্ষকের কথাই যদি বিবেচনা করেন, সে হয়তো দেখা গেছে এক সময় আনুতোষিক এখন 80 লাখ 82 লাখ টাকার মতো পান, অর্থাৎ এটা ওয়ান অফ পেমেন্টস 50% 90% হিসাব করে তার 50% 50% যদি হিসাব করেন তাহলে সেই হিসাবায়নে দাঁড়ায়। অর্থাৎ একজন শিক্ষক রিটায়ারমেন্টে যাওয়ার পর যখন এই পরিমাণ ক্যাশ টাকা পান, তখন সে হয়তো তার জীবনে একটা বাড়ি কিনা অথবা কোনো কিছু করার সুযোগ পান। কিন্তু আপনি যদি এই অংশটুকুর কথা চিন্তা করেন, তাহলে এই অংশটুকু ওয়ান অফ সাচ এ বিগ অ্যামাউন্ট আরো 30 বছর পরে সেটা কিন্তু থাকছে না। যেটা থাকছে সেটা যদি একটা শিক্ষক 25 থেকে 30 বছরের মধ্যে জয়েন করে আর সে যদি 30 বছর কন্ট্রিবিউশন করে, আর বর্তমানে যেটা ঘোষণা করা হয়েছে তার যদি কিছু অ্যাডজাস্টমেন্ট করা হয় সেটা হয়তো কিছু পরিবর্তন হবে, কিন্তু বর্তমানে যেটা দেখানো আছে তাতে সে 1,24,000 টাকা পায়। এখন প্রশ্ন হচ্ছে, আপনি এখন এই 80,000 টাকা যদি প্রভিডেন্ট ফান্ডে রাখেন, সরি সঞ্চয়পত্রে রাখেন, অথবা ট্রেজারি বন্ড বিলে রাখেন, অথবা আপনি ফিক্সড ডিপোজিট হিসাবে রাখেন, তার যে মাসিক আয় প্লাস একই সাথে আপনি বর্তমানে মাসিক যা পান তার যে আয় সেটাও যদি যুক্ত করেন, সেটাও দাঁড়াচ্ছে প্রায় সমান, একদম সমান। অর্থাৎ স্পষ্টভাবে বলতে গেলে আপনাকে 1,24,000 মাসিক যেটা দেওয়া হচ্ছে, অর্ধেক কন্ট্রিবিউশন কিন্তু আপনার, হাফ, তাহলে 50% কিন্তু এমনিতেই কম পাচ্ছেন, 50%। আমি জাস্ট সিম্পল ক্যালকুলেশনে বলে দিচ্ছি, অতএব বাকি হিসাবটুকু আপনারা বুঝে নেবেন। আরো অনেকগুলো বিষয় রয়েছে যে বিদ্যমান পেনশন ব্যবস্থায় এককালীন আনুতোষিক 10% হারে যদি পেনশন ফান্ড সঞ্চয়পত্রে বিনিয়োগ হয় সেটা থেকে, প্লাস আপনি মাসিক যেটা পান সেটা যুক্ত করলে যে জায়গাটা হয় সেটা। আরেকটা জিনিস হচ্ছে পেনশনার এবং নমিনি আজীবন পেনশন প্রাপ্ত হন বর্তমানে, কিন্তু আপনি যদি প্রত্যয় স্কিমে দেখেন, যদিও পেনশনার আজীবন পেনশন প্রাপ্ত হবেন, কিন্তু পেনশনার যদি কোনো কারণে মৃত্যু হয় নমিনি 75 বছর পর্যন্ত পাবেন, কিন্তু
বিষয়টা হচ্ছে আপনি যখন সর্বজনীন পেনশনের কথা বলছেন তখন নমিনিও কিন্তু এর মধ্যে পেনশনার হতে পারেন। অতএব একজন পেনশনার ডাবল পেনশন বেনিফিট পাবে কিনা সেটাও কিন্তু স্পষ্ট নেই। আর যদি নাও পেয়ে থাকে, পাবেই, কারণ যেহেতু সর্বজনীন কথা বলা হচ্ছে। অতএব যদি মনে করেন কোনো কারণে পান না, তাহলে 75-এর পরে তার কি হবে, সেই জায়গাগুলোও কিন্তু স্পষ্টীকরণ নয়। মানে এই ধরনের আমি বললাম অনেক কিছু আরো ভাবনার জায়গা রয়েছে এটাকে জাতির কাছে স্পষ্টীকরণ এবং সত্যিকার অর্থেই আমাদের সর্বজনীন পেনশনটাকে সর্বজনীন করার জন্য। স্যার, এই সর্বজনীন ফান্ডের যে ম্যানেজমেন্ট করা হবে সেটি নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেক শঙ্কা রয়েছে। আমরা দেখেছি যে এখন পর্যন্ত সাধারণ মানুষের কাছ থেকে সর্বজনীন পেনশন স্কিমে কিন্তু সেই রকম সাড়া পাওয়া যাচ্ছে না। এর কারণ তারা ভয় পাচ্ছেন যে সরকার যেখানে এই টাকা ব্যবহার করবে সেটি যদি ঠিকভাবে প্রফিট করতে না পারে তাহলে তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। স্যার, আপনাদের এই ধরনের কোনো ভয় বা শঙ্কা রয়েছে কিনা যে আপনারা যেই টাকাটা, আপনাদের যে টাকা রাখা হবে সেটি আসলে সঠিক বা সদ্ব্যবহার হবে কিনা? দেখেন, আপনারা এই পর্যন্ত যদি, আমি মনে করি যে শিক্ষক সমাজ বিভিন্নভাবে যে কথাগুলা বলছে, আসলে প্রকৃতপক্ষে এই জায়গাটা নিয়ে কারো সন্দেহের কথা আমি শুনি নাই। কিন্তু আমাকে যদি বিশ্লেষণ করতে বলেন, সেই বিশ্লেষণের জায়গা হচ্ছে এখন পর্যন্ত আমি যতটুকু পেনশন স্কিমের একজন ডিরেক্টরের সাথে যেহেতু একটা প্রোগ্রাম হয়েছিল সেই সূত্রে জানা, এবং আমি উনাকে প্রশ্নও করেছিলাম, সেই প্রেক্ষাপটে আমি বলা যে উনি বলেছিলেন যে আসলে এটা সেফ জায়গায়, নিরাপদ জায়গায় বিনিয়োগ হচ্ছে এবং বিনিয়োগ হবে। বিষয়টা কিন্তু অত সিম্পল চোখে দেখার বিষয় না। আপনি বর্তমানে এই 2 লাখ 3 লাখ মানুষের যে টাকা, সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যদি ভাষ্য অনুযায়ী কথা বলেন তাহলে দেখতে পাবেন আপাতত হচ্ছে যে আমাদের মোট লক্ষ্য কিন্তু 10 কোটি। তাহলে সেই 10 কোটিতে পৌঁছানোর যে লক্ষ্য, কিভাবে পৌঁছাবেন তার জন্য কিন্তু সেই মাইলস্টোন আমার জানা নেই, হয়তো বা করেছেন কিনা আমার চোখে পড়ে নেই, যে আমার যে টার্গেট, সেই টার্গেট কি 20 বছর, সেই টার্গেট কি 10 বছর, যে মাইলস্টোনটা সেই মাইলস্টোন ঠিক করা নেই। আরেকটা জায়গা হচ্ছে আপনি এক সময় ধরতে পারেন অনুমিত শর্ত যে লক্ষ্য অনুযায়ী 10 কোটি মানুষই এর মধ্যে অন্তর্ভুক্ত। আর আপনি যদি পেনশনের টাকার দিকে তাকান তাহলে দেখতে পাবেন সর্বনিম্ন 500 প্লাস গভর্নমেন্টের 500, যে জায়গা থেকে 1000 প্লাস হচ্ছে 5000 যদি দেন আপনি আরো গভর্নমেন্ট থেকে 5000, সেটা হচ্ছে 10,000। 10,000 এটার এভারেজ করলে দাঁড়াচ্ছে ধরেন ফর এক্সাম্পল 5,000, অথবা ধরলেন 4,000। 4,000 গুণ 10 কোটি, কত কোটি হবে? সেটা যদি 12 দিয়ে গুণ করেন প্রতি বছর কত টাকা হবে? তখন কিন্তু সেটা দিয়ে যে শুধু ট্রেজারি বন্ড এবং বিল, সেটা ট্রেজারি বন্ড বিলসে বিনিয়োগ করবেন সেটা কিন্তু হবে না। আপনাকে বিনিয়োগের অল্টারনেটিভ আরো অন্যান্য সেফ বিনিয়োগেও কিন্তু খুঁজতে হবে। অতএব সেই অল্টারনেটিভ বিনিয়োগের ক্ষেত্রগুলা কি, সেগুলা কিন্তু এখন পর্যন্ত নিরাপদ শব্দটা বলা হচ্ছে, কিন্তু নিরাপদের যে বিস্তৃতি আমি বলবো সেটার মধ্যে যে কভারেজ কোন কোন কম্পোনেন্টস গুলা, সেগুলাকে আরো ভাবনার বিষয় আছে। কারণ প্রকৃতপক্ষেই যখন আমরা আমাদের স্বপ্নের জায়গায় 10 কোটিতে পৌঁছবো তখন কিন্তু সেই বিনিয়োগটার কথা যদি উনি বলেছেন যেটা, সেটা হচ্ছে বিনিয়োগের জন্য স্ট্র্যাটেজি তৈরি করতে যাচ্ছেন অথবা হচ্ছে, সেই জায়গাটুকু দেখলে হয়তো আমাদের অ্যানালাইসিস করাটা আরো সহজ হবে। আমরা কিন্তু সবসময় একটা জিনিস দেখতে পাই যে ব্যুরোক্রেটদের মধ্যে, বিশেষ করে যারা সরকারি চাকরি করেন তাদের মধ্যে একটা প্রবণতা থাকে যে তারা একটু বেশি সুবিধা নেওয়ার একটা প্রবণতা আমরা সব জায়গায় দেখি। এই জায়গায় এই যে সেবক নামে যে স্কিমটা করা হবে এটির মাধ্যমে কি তারা আপনাদের তুলনায় বা অন্যান্য মানে প্রতিষ্ঠানগুলোর তুলনায় তারা একটু বেটার স্কিমের পরিকল্পনা করছেন, এরকমটা আপনারা মনে করেন কিনা? দেখেন, ওনারা যে পরিকল্পনাটা নিয়েছেন, আমি বলছি যে আসলে উদ্দেশ্য এই
প্রোগ্রামের উদ্দেশ্য নিয়ে আমরা কোনো মতেই দ্বিমত পোষণ করছি না যে সর্বজনীন পেনশন বাস্তবায়ন হোক, এটা আমরা সবাই চাচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি শুরুতেই বলেছি যে যারা এর বাস্তবায়ন কাজে নিয়োজিত তারা একটা শ্রেণীকে দুটো শ্রেণী বানানো, এবং দুটো শ্রেণী মানেই হচ্ছে অবশ্যই উচ্চতর এবং নিম্নতর। এই কাজটি করার অপচেষ্টা বলবো আমি আছে বলেই কিন্তু প্রত্যয় নামে একটি দিয়ে, যেখানেও দ্বিধাদ্বন্দ্ব, যিনি কিছুই পেনশন পাচ্ছেন না, ফান্ডেড প্রভিডেন্ট ফান্ড, আর আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিলাম নন ফান্ডেড প্রভিডেন্ট ফান্ড। তাহলে ফান্ডেড নন ফান্ডেড এর সাথে যখন একত্রিত করে দেওয়া হচ্ছে, তখন বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে আসলে এক ধরনের হেয় প্রতিপন্ন করার নামান্তরেই কিন্তু প্রত্যয় স্কিম বলে শিক্ষক সমাজ সেটাকে বিবেচনা করছে। আর যদি না হতো, তাহলে উনারাও যদি এই ধরনের ইচ্ছে ভিতরে না থাকতো, তাহলে কিন্তু উনারাও প্রত্যয় স্কিমে যুক্ত হয়ে সময় ক্ষেপণ না করে তাদের জন্য কি হবে জাতিকে সংখ্যায় না ফেলে তারাও কিন্তু ওয়েলকাম জানিয়ে প্রত্যয় স্কিমে যুক্ত হতেন বলে শিক্ষক সমাজ মনে করে। আপনি অর্থনীতির একজন শিক্ষক হিসেবে আপনি এটা মনে করেন কিনা যে আসলে এই যে নন ফান্ডেড যেই পেনশন ব্যবস্থা, সেটা আসলে যুগের পর যুগ চলবে, এটা কি চলা আমাদের মতো দেশের পক্ষে আসলে সম্ভব কিনা? যে এটা একটা ভেরি ক্রিটিক্যাল কোশ্চেন, যে আসলে পৃথিবীর অন্যান্য দেশেও যদি দেখেন, আসলে নন ফান্ডেড জায়গাটায় থাকা উচিত না। আমি এটা আমার বলবো না যে এটা শিক্ষক সমাজের দর্শন। নন ফান্ডেড বিষয়টা যদি একটু আপনি বুঝিয়ে বলেন দর্শকদের উদ্দেশ্যে। যে নন ফান্ডেড হচ্ছে যে আমরা পেনশনে কোনো ধরনের কোনো পয়সা আমরা দিচ্ছি না, কিন্তু তার বিনিময়ে যা পাচ্ছি পুরোটাই পাচ্ছি। আর ফান্ডেড বেনিফিটস হচ্ছে যে আমি একটা কন্ট্রিবিউশন করছি, তার বিনিময়ে আমি লাস্টে গিয়ে একটা থোক পরিমাণ পাচ্ছি, যেটা নট আপ টু মাই এন্টায়ার লাইফ। কিন্তু আমাদের যে নন ফান্ডেড, সেটা কিন্তু বলা হচ্ছে আজীবন এবং নমিনির জন্য আজীবন। সেই জায়গা থেকে ফান্ডেড এবং নন ফান্ডেড এর মধ্যে যে পার্থক্য, এখন একটা জিনিস বিষয় হচ্ছে যে আমি আসলে কিছু ইনভেস্ট করলেই আমরা রিটার্ন পাই, ইকোনমিক্সের শিক্ষক হিসাবে, দর্শন হিসাবে। অর্থাৎ আমাকে কিছু রিসোর্স ইউটিলাইজ করতে হবে, ব্যবহার করতে হবে সেই জায়গাটা। আর এটা হচ্ছে যে আপনাকে সম্মান দিলাম, কিন্তু তখন একটা কন্ট্রাডিকশন দাঁড়ায়। আমি বিশ্লেষণ করে বলছি যে আমি প্রথম যে জায়গাটায় অবস্থান নিচ্ছি, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত ফিলোসফি হচ্ছে ইউ হ্যাভ টু হ্যাভ সাম কন্ট্রিবিউশন। এটা অবশ্যই ফান্ডেড হওয়া উচিত, একেবারে নন ফান্ডেড হওয়া উচিত না। বিকজ আমরা যেহেতু ইকোনমিক্সে পড়াই, নাথিং, নো লাঞ্চ ইজ ফ্রি ইন দ্য ওয়ার্ল্ড, তার মানে আমাকে এভরিথিং হ্যাজ এ ট্রেড অফ। সো এই সব জায়গার দর্শন থেকেই আমার এই কথাটা। আরেকটা জিনিস হচ্ছে, আপনাকে এখন হচ্ছে যে আপনি যখন সেম পজিশনে চাকরি করবেন, সেই জায়গাটা স্টেটকে বিবেচনায় নিতে হবে। যে আমরা জানি একজন চাকরিজীবী যখন, ধরেন ফর এক্সাম্পল আমি সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছি, দীর্ঘদিন আমার প্রমোশন হয় না, কিন্তু আমার ইনক্রিমেন্ট হচ্ছে। সেই ইনক্রিমেন্ট যখন অ্যাসোসিয়েট কেউ ক্রস করে যায়, কিন্তু আমি আসলে প্রমোশনের শর্তাবলী পূরণ করি না। কিন্তু যখন আমার প্রমোশন হয় কোনো সময়, তখন আমার অ্যাসোসিয়েট সহযোগী অধ্যাপকের যে জায়গা থেকে শুরু হওয়ার কথা, সেই জায়গা থেকে কিন্তু শুরু হয় না। অর্থাৎ স্যালারিকে কোনো সময় কমিয়ে আনা হয় না। এটা কিন্তু চাকরির একটা প্রবিধান বলতে পারেন, অথবা এটা একটা প্র্যাকটিস বলতে পারেন, ফ্রম ওয়েলবিং পার্সপেক্টিভ, কল্যাণের দিক থেকে। যে আপনি যে সুবিধাপ্রাপ্ত হন বয়সের তুলনায়, বয়স মানে এক্সপিরিয়েন্স, আপনার যখন অভিজ্ঞতা বাড়ে, অভিজ্ঞতার কারণে আপনি আসলে কম সুবিধা প্রাপ্ত হবেন, সেটা মোটেও সমীচীন না। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যখন একটা নতুন স্কিম চালু করছেন, সেখানে চিন্তা করতে হবে ভবিষ্যৎ প্রজন্ম যারা জয়েন করছে,
তারা অবশ্যই আমার যে সুবিধা সেই সুবিধা থেকে যদি কম সুবিধা প্রাপ্ত হয় তাহলে অবশ্যই দ্যাট উড বি এ ডিসকারেজিং ফ্যাক্টর এবং অনুৎসাহিত হওয়ার একটা কারণ বলে মনে করি। অতএব শিক্ষকতার ক্ষেত্র এবং আপনি যদি চিন্তা করেন যে আপনি প্রশাসনে কাজ করেন সেই ক্ষেত্রগুলা কিন্তু ভিন্ন। একজন শিক্ষক শিক্ষকতার জন্য যে ধরনের ফ্যাসিলিটেটর, প্রফেসর হলেও তার রুমের ফ্যাসিলিটি বাড়ে না, তার আনুতোষিক বাড়ে না, তার সাথে কোনো ধরনের কর্মকর্তা কর্মচারী যুক্ত হন না, তার জন্য বাসায় কেউ রান্না করার জন্য লুকের ব্যবস্থা হয় না, সেই প্র্যাকটিস নাই শিক্ষক সমাজের জন্য। অতএব শিক্ষক সমাজকে আপনি যে চোখ দিয়ে দেখবেন সেই চোখ দিয়ে যদি আমলাতন্ত্রকে দেখেন সেটা একেবারেই ঠিক নয়। যে কারণে পৃথিবীর উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলা কন্ট্রিবিউশনের পিছনে তাদের যে স্যালারি স্ট্রাকচার এবং ইনসেন্টিভ এবং আমলাদের জন্য যে আমলাতন্ত্রের জন্য যে স্যালারি স্ট্রাকচার এবং ইনসেন্টিভ যদি তুলনামূলক বিশ্লেষণ করেন সেই চিত্র পাবেন তাদেরকে শিক্ষকদেরকে কেন, অর্থাৎ স্যালারি ইন টার্মস অফ স্যালারিতে তাদেরকে কেন বেশি দেওয়া হয়, কারণ তারা তো আনুষঙ্গিক অন্য সুবিধা পান না। উনি তো সচিব পদমর্যাদায় হলেও উনি তো আপনার মতো 3 কোটি টাকার গাড়িতে বসেন না। অতএব আমাদের সেই সমাজ থেকে এই জায়গাটুকু চিন্তার এখনো আমি মনে করি যে অনেক গ্যাপ রয়েছে, সেই জায়গায় যাচ্ছি না। আমি যে জায়গাটায় বলতে চাচ্ছি সেই ভবিষ্যৎ প্রজন্ম যেন বর্তমানে যে যতটুকু পায় তার থেকে যদি কম সুবিধা প্রাপ্ত হয় সেই কম সুবিধাটা আসলে শিক্ষক সমাজের, আমি চিত্রটা বললাম, তাহলে সেই অংশটুকু কি দিয়ে পূরণ করা হবে সেটার ইঙ্গিত আমি কোথাও পাই নাই, কোনো কিছুতেই পাই নাই। এবং শিক্ষকদের এই চাকরিটা কি এবং কিভাবে ডিফাইন করা এবং কি ধরনের ফ্যাসিলিটি, সেই ফ্যাসিলিটি বঞ্চিত হলে সেটা রাষ্ট্র কি দিয়ে পূরণ করবে সেটার কোনো ইঙ্গিত আমার চোখে পড়ে নাই। ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং বিষয়গুলিকে স্পষ্ট করে বলার জন্য। ধন্যবাদ আপনাকে। ডেইলি স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সুস্থ থাকুন ডেইলি স্টারের সঙ্গে।